আলোচনার সমাধান চান খালেদা। আশরাফ বললেন, আসুন শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিন। রাজনীতি সহনশীল হারার আভাস পাচ্ছেন। 2 দলকে পরামর্শ দিলেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে তা অব্যাহত রাখার। ফাঁসির দণ্ডকাল যুদ্ধাপরাধী আলবদর প্রধান নিজামীর আপিলের রায় আগামীকাল, সর্বোচ্চ শাস্তি বহাল থাকারই প্রত্যাশায় রাষ্ট্রপক্ষ। জ্বালানি তেলের দাম কমাতে বিলম্ব চান না ব্যবসায়ীরা, বলছেন বিনিয়োগের মন্দা কাটবে, বাড়বে কর্মসংস্থান আর রপ্তানি। শুভেচ্ছা, আমন্ত্রণ 9টার সংবাদে। সঙ্গে আছি আমি শিমুল মজলিস। বলছিলাম এসপিএনটি বা সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। জ্বালাও পোড়াও সহিংস আন্দোলনের পথ ছেড়ে এবার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি প্রধান। 5 জানুয়ারি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার বক্তৃতায় এই মনোভাবের কথা জানিয়েছেন তিনি। এছাড়া জনসভায় রাজনৈতিক সংকট মোকাবেলায় দ্রুত আরেকটি নির্বাচনও দাবি করেন খালেদা জিয়া। জানিয়েছেন জঙ্গিবাদের বিরুদ্ধে তার নিজের এবং দলের কঠোর অবস্থানের কথা। দীর্ঘ বছরেরও বেশি সময় পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসভা। সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই দলে দলে নয়াপল্টনমুখী মিছিল নিয়ে আসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাস্তা বন্ধ করে সভা করা যাবে না এমন শর্ত থাকলেও আগত নেতাকর্মীদের ভিড়ে সে শর্ত মানতে পারেনি বিএনপি। জনসভা শুরু হয় দুপুর 2টায়, আর বিএনপি চেয়ারপারসন জনসভার স্থলে আসেন পৌনে 3টার দিকে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতেই সরকারের সমালোচনা করে বলেন, দেশে এখন গণতন্ত্র নয়, চলছে রাজতন্ত্র। বড় বড় প্রজেক্টের নামে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। বলেন, আওয়ামী লীগ জঙ্গিবাদের মদদ দেয়। জঙ্গিদের একটা সম্পর্ক রয়েছে, আমরা কোন রকম জঙ্গিবাদকে কেউ প্রশ্রয় দেবে না। তাদের এই গঠন বিবেচনা করা হবে যে অনেকে বলতে বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের উপরে হামলা করা, আমি আমার মাটিতে কারো ব্যবহার করতে দেব না। বক্তব্যের এক পর্যায়ে সংকট নিরসনে সরকারকে আলোচনার প্রস্তাব দেন তিনি। আমরা একসঙ্গে থাকতে চাই, সংলাপ করে আলোচনা করে তার মধ্যে দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। নিজেদের জনপ্রিয়তা প্রমাণে আওয়ামী লীগকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন বিএনপি প্রধান। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। নিজ দলের নেতাকর্মীদের আহ্বান জানান অহিংস আন্দোলনে সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে। আমরা এদেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিএনপিকে শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বিএনপির উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আসুন শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিয়ে যাই। 5 জানুয়ারি জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলাদা সমাবেশে দলের নেতারা আরো বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। ওই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। দশম সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীতে মঙ্গলবার দুপুরে 2টি সমাবেশ করে দলটি। বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি গণতন্ত্রের নামে মানুষ হত্যা করেছে। শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আসুন আমরা শান্তিপূর্ণ রাজনীতি, রাষ্ট্রনীতি এগিয়ে নিয়ে যায়। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি জীবন হত্যা করার কোনো প্রয়োজন হবে না। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে ধৃষ্টতা দেখিয়েছেন বিএনপি নেত্রী। বেগম খালেদা জিয়া মনে প্রাণে একজন পাকিস্তানি। এই পাকিস্তানি খালেদার বাংলাদেশে আর রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। পৌর নির্বাচন আর বিএনপি অংশগ্রহণ করছেন ধানের শীষ মার্কায়। কাজেই পরিষ্কার প্রমাণ হয়ে
খায়, ঘোলা করে খায়, আপনি ঘোলা করে খান। এদিকে রাসেল স্কোয়ারে আরেক সমাবেশে নেতারা বলেন 5 জানুয়ারির নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। বলেন বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। সন্ত্রাসী, জঙ্গি, এই নাশকতা সাথে কোনো আলোচনা হতে পারে না। এদের যেভাবে অন্য অন্যদের দমন করে আমরাও তাদের সেইভাবে দমন করব। বেগম খালেদা জিয়া, আপনি মানুষের জীবন নিয়ে খেলেছেন, জঙ্গি তৎপরতা সৃষ্টি করেছেন, যার ফল হলো মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে এই মেয়র নির্বাচনের মধ্য দিয়ে। জঙ্গিবাদ মুক্ত ও সাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দেশবাসীকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। 93 সালে আপনি জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকার, অস্বীকার বা গ্রহণ বর্জনের দ্বৈরথে গেল বছর এই 5 জানুয়ারিকে ঘিরেই দেশ বিপর্যস্ত হয়েছিল সংঘাত, সহিংসতা ও সন্ত্রাস নাশকতায়। বিএনপি, জামাত তথা 20 দলীয় জোটের সংঘাতমুখী কর্মসূচি দমনে সরকার ও আওয়ামী লীগ ছিল কঠোর অবস্থানে। পরের সময়টা গড়িয়েছে প্রধান দুই দলের পারস্পরিক দোষারোপের পাল্টাপাল্টিতে। এবার সেই নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির প্রেক্ষাপট ভিন্নতর। পৌর নির্বাচনে দুদলই মাঠে থেকেছে দলীয় মার্কা নিয়ে, হয়েছে শক্তি পরীক্ষা, পাল্টাপাল্টি সমাবেশও হয়েছে শান্তিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন আভাস মিলছে সহনশীল রাজনীতির, পরামর্শ তা অব্যাহত রাখার। আরিফুল ইসলামের প্রতিবেদন। বিএনপি জামাত জোটের বয়কট করা দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। আর সংসদের বাইরে থাকায় বিএনপিকে হারাতে হয় বিরোধী দলের তকমাও। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচন ঠেকাতে মরিয়া ছিল বিএনপি জামাত জোট। তবে শেষ পর্যন্ত আন্দোলন দমন করে প্রথম বছর ভালোভাবেই পার করে দেয় আওয়ামী লীগ সরকার। আর প্রথম বর্ষপূর্তিতে নির্বাচনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের মূল দাবি ছিল নির্দলীয় সরকারের অধীনে দ্রুত আরেকটি নির্বাচন, কিন্তু ওই আন্দোলন নাশকতা, জ্বালাও পোড়াইয়ের পর্যায়ে চলে গেলে সরকারও তা দমনে হার্ডলাইনে যায়। এবারও আন্দোলন এগিয়ে নিতে ব্যর্থ হয় বিএনপি। সবশেষ পৌর নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ায় রাজনীতির মূল ধারায় ফেরার সুযোগ সৃষ্টি হয় বিএনপির জন্য। দীর্ঘ 7 বছর পর নিজ নিজ প্রতীক নৌকা ও ধানের শীষ নিয়ে ভোটের লড়াইয়ে নামে আওয়ামী লীগ, বিএনপি। পৌর ভোটের আগেই সহিংস আন্দোলনে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই নির্বাচন দিয়ে এদেরকে ঘায়েল করতে হবে। আর সরকারও অনেকটাই নমনীয় মনোভাব দেখায় বিএনপির প্রতি। রাজনীতির এমন ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। গত বছরের চেয়ে এবছর পজিটিভ ডিরেকশনে সবকিছু যাচ্ছে। বিএনপি তাদের যে অ্যাটিটিউড ছিল গত বছর, সেখান থেকে অনেক দূর সরে এসছে আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগও তাদের স্পেসটা দেওয়ার চেষ্টা করছে বলে লক্ষ্য করছি। কেউ কেউ আবার মনে করেন সরকার সুযোগ না দিলেও বিএনপিকেই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে মূলধারার রাজনীতিতে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে বিএনপির যে অবস্থান সেটি আগে অস্পষ্ট ছিল, কিন্তু সালাউদ্দিন কাদের এবং মুজাহিদের ফাঁসির প্রসঙ্গে এসে সেটি স্পষ্ট হয়ে গিয়েছে যে তারা এই যুদ্ধাপরাধীদের বিচারটাকে সমর্থন করেনি। সরকার কাউকে স্পেস দেবে এই ধরনের ভরসা করাটা ঠিক নয়, কেননা স্পেস তাকে নিজেকেই, প্রত্যেকটা দল তার নিজের স্পেস, রাজনৈতিক স্পেস নিজেকেই তৈরি করতে হবে। তবে বহুদলীয় গণতন্ত্রের ধারা রক্ষা, শক্তিশালী বিরোধী দল থাকার নিশ্চয়তা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির দায় সমানভাবে দু দলের উপরেই বর্তায় বলেও বিশ্লেষকরা মনে করেন। বিএনপির রাজনৈতিক কৌশল হতে হবে সম্পূর্ণরূপে মুক্তিযুদ্ধের আদর্শ কেন্দ্রিক, অর্থনীতি ইত্যাদি প্রশ্নে অভিন্ন দৃষ্টিভঙ্গি কেন্দ্রিক হতে হবে। রেসপেক্টফুলি যদি একজন একজনকে না দেখতে পারি আমরা, বিশেষ করে একটা দল একটা দলকে, তাহলে ডেমোক্রেসি আলটিমেটলি সফর করবে। আর ভবিষ্যতে যখন একসময় তো ডেফিনেটলি একটা ইলেকশন হবে, এখন থেকে সেই প্রিপারেশন নেওয়া, সেই নির্বাচনের ক্ষেত্রে যেন দেশবাসী সন্তুষ্ট থাকে, বিশ্ববাসী সন্তুষ্ট থাকে, সত্যিকার ভাবে একটা মানে রিয়েল পার্টিসিপেটরি একটা ইলেকশন হলো। সেই সঙ্গে সুস্থ ধারার গণতন্ত্র চর্চার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রশ্নে দেশের প্রধান দুই দলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ তাদের। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর আপিলের রায় আগামীকাল।
বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতন সহ যুদ্ধাপরাধী সংগঠনের নেতৃত্ব, চক্রান্ত ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 2014 সালের 29 অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলা ছাড়াও চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক বিএনপি জামাত সরকারের মন্ত্রী নিজামীকে 2014 সালের 30 জানুয়ারি মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী। হত্যা, ধর্ষণ, উস্কানি, হত্যার পরিকল্পনা এবং বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মতো ঘৃণ্য অপরাধে সংশ্লিষ্ট থাকার দায়ে 2012 সালের 28 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়। 2010 সালের 2 আগস্ট গ্রেপ্তার করা হয় নিজামীকে। 2013 সালের 28 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 16টি সুনির্দিষ্ট অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এই 16টি অভিযোগ আমলে নিয়েই নিজামীর বিচার শুরু হয়। এগুলোর মধ্যে 8টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 4টিতে ফাঁসি ও 4টিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষককে অপহরণ ও হত্যা, সাথিয়ায় পাকিস্তানি সেনাদেরকে 400 মানুষ হত্যায় প্ররোচনা, 40 নারীকে ধর্ষণ ও দেশ থেকে বাধ্য করা, করঞ্জা, ধুলাউড়ি ও বৃষালিখা গ্রামে অর্ধশতাধিক মানুষকে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংস, ঢাকার নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেলের পাকিস্তানি সেনা ক্যাম্পে গেরিলা মুক্তিযোদ্ধা রুমি, বদি ও সুরকার আলতাফ মাহমুদকে নির্যাতন করে হত্যায় সম্পৃক্ততা, আর সর্বোপরি গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যায় নিজামীর নেতৃত্ব। ট্রাইব্যুনালের দেওয়া নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশাবাদী অ্যাটর্নি জেনারেল। ছাত্র সংগঠনের প্রধান না থাকা সত্ত্বেও উনি যে লেখা লিখেছিলেন আলবদর দিবসে, এবং সেটা ছিল প্রচন্ড রকম উস্কানিমূলক, প্ররোচনামূলক। কাজেই এই কথা বলে পার পাওয়া যাবে না যে উনি সেই সময় ডিসেম্বরের 14, 15, 16 তারিখে ছাত্র সংগঠনের প্রধান ছিলেন না। অপরদিকে আনা অভিযোগগুলোর মধ্যে কোনটির সঙ্গে নিজামীর সম্পৃক্ততা ছিল না বলে দাবি তার আইনজীবীর। সাক্ষী প্রমাণ অনুযায়ী আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো দেওয়ার মতো উচিত হবে না। এদিকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আর আলবদর কমান্ডার মীর কাশেম আলীর আপিলের শুনানির দিন বুধবার ধার্য করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী যে আভাস দিয়েছেন তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে বিনিয়োগের মন্দা অবস্থা কাটিয়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে রপ্তানিও। আর বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল মনে করেন জ্বালানি তেলের দাম কমালে ব্যবসায়ীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও উপকৃত হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে কমতে $36 এসে ঠেকেছে। সামনে এ দাম আরো কমতে পারে বলে আন্তর্জাতিক অঙ্গনে আভাস রয়েছে। কিন্তু এই $36 জ্বালানি তেল বাংলাদেশে বিক্রি হচ্ছে প্রায় $80 করে। জ্বালানি তেলের এই বাড়তি দামের কারণে ভিয়েতনাম, ভারত সহ প্রতিযোগী দেশগুলোর কাছে মার খাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা। অবস্থা উত্তরণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি মূল্য সমন্বয়ের দাবি তাদের। বর্তমান মূল্যে ডিজেলের যে মূল্য, সেই মূল্যে কিন্তু আমার প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে। সেই কারণে আভ্যন্তরীণ মার্কেটে যারা আমরা উৎপাদন করি এবং বাজারজাত করি, তারা কিন্তু ইম্পোর্ট বেসড হয়ে যাচ্ছে। কারণ চায়না এবং ভারতের তুলনায় আমাদের প্রোডাক্ট কস্ট কম না হলে কেউ কিনবে না। থিঙ্ক ট্যাঙ্ক সিপিডির হিসেবে তেলের দাম যদি 10% কমানো হয় তাহলে জিডিপির প্রবৃদ্ধি বাড়বে 0.3%, পোশাক রপ্তানি বাড়বে 0.4%, ভোক্তা চাহিদা বাড়বে 0.6%, মূল্যস্ফীতি কমবে 0.2%, বিপরীতে সরকারের রাজস্ব কমবে 0.4%। অর্থনীতিবিদদের মতে এতে করে উৎসাহিত হবে বহু কাঙ্ক্ষিত বিনিয়োগ। তেলের দাম কমে তাহলে ইনফ্লেশন কমে আসে। ইনফ্লেশন হচ্ছে সুদের হারের পাঠাতন। সুদের হার কমে আসলে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে, জাতীয় আয় বাড়লে প্রবৃদ্ধি বাড়ে, যেটা আমাদের লক্ষ্য। তারা মনে করেন পরিবহন ব্যয় না কমলেও জ্বালানি তেলের দাম কমার সুফল সাধারণ জনগণ ঠিকই পাবে। আমাদের যে গ্রামগঞ্জে সেচ করা হচ্ছে, কৃষকরা করছে, এই সেচের 70% আসে ফুয়েল প্রাইস থেকে, মানে ফুয়েল ডিপেন্ডেন্ট জ্বালানি তেলের উপর।
তো আমি যদি কৃষককে ক্ষমতা দিতে চাই, কৃষককে শক্তিশালী করতে চাই, এমনিতে তাদের নানান ধরনের খরচে তারা লাভটা তুলতে পারে না, তো তারা সুফলটা ভোগ করবে, এটা তো স্বাভাবিক আসছে। আর একদম জিনিসপত্র কমে গেলে সেটার সুফল তো গরিবরা বেশি ভোগ করে। আমি যখন একজন বিনিয়োগকারী ব্যবসায় বিনিয়োগ করব, তার মানে আমি এমপ্লয়মেন্ট জেনারেট করছি, আমি সরকারকে রাজস্ব দিচ্ছি। আর যখন রাজস্ব দিচ্ছি, এটা কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার কাজেই কিন্তু এই টাকা ব্যয় হবে। তেলের দাম কমানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও দেশের অর্থনীতির স্বার্থে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন। বিনিয়োগ কিন্তু কমে যাচ্ছে। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। 9টার সংবাদে এবার বিরতি, এরপর আরো দেখবেন। কূটনৈতিক সম্পর্কের পর এবার ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। নভেম্বরে মাঠে গড়াবে ফুটবলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ। 15 বছরের স্পন্সর সাইড